শুনছেন? কি আপনি? কি হয়েছে আপনার? এমন করছেন কেন? এই যে অর্ধজ্ঞান হারানো অবস্থায় রক্তাক্ত ছেলেটির সম্মুখে বসে পড়ল মায়া। নির্জন রাস্তায় মানুষের চিহ্ন মাত্র নেই, অথচ এমন নির্জন রাস্তায় কপাল ফাটিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে যুবকটি। উদ্বিগ্নতায় মায়া অচেনা লোকটির সাহায্য করতে চাইল, তাই হাঁটু গেড়ে লোকটির সম্মুখে বসে আলতো হাতে লোকটির গাল নাড়িয়ে সজ্ঞানে আনার চেষ্টা করে পুনরায় একই ভঙ্গিতে ডাকলো মায়া। এই যে শুনছেন? এই যে ডাকতে ডাকতে মায়া নিজের বাসন্তী রাঙা শাড়ির আঁচলটা দিয়ে তৎক্ষণাৎ অচেতন লোকটার কপাল চেপে ধরল, রক্ত পড়া বন্ধ করতে। অস্থির মায়া আবারও ডেকে বলল, এই যে শুনতে পাচ্ছেন আমাকে? কে আপনি? এখানে এভাবে পড়ে আছেন কেন? আপনি কি একা? আপনার সাথে আর কেউ নেই? এই যে শুনছেন? মায়া অনবরত ডাকে অর্ধ বেহুশ লোকটি নিভে যাওয়া দুর্বল চোখে তাকাতে চাইল। চোখ পড়ল মাথায় লাল হিজাবধারী ঝাপসা একটা মেয়েলি মুখ। দুর্বলতার রেশ এতটাই যে ঠিকঠাক চোখ মেলে তাকাতে পারল না লোকটা। তবে ঝাপসা চোখ মায়ার উদ্বিগ্নতা দেখে অস্পষ্ট স্বরে ঠোঁটে নাড়িয়ে কি যেন আওড়াতে চাইল। মায়া সেটা বুঝতে পেরে তৎক্ষণাৎ মাথা ঝুঁকে কান পাতল লোকটির সম্মুখে। অচেনা লোকটি নিভে যাওয়া দুর্বল গলায় বলতে চাইল, আমার মিষ্টির প্রয়োজন, আমাকে মিষ্টি জাতীয় কিছু দিন। লোকটির অস্পষ্ট স্বরে কথাগুলো মায়া বুঝতে পেরে মাথা তুলে তাকালো লোকটির দিকে। বেশ অদ্ভুত লাগলো লোকটিকে মায়ার কাছে। মাথা ফাটিয়ে রাস্তায় পড়ে আছে, নিজের জীবন মরণ সমস্যা নিয়ে সেদিকে লোকটার খেয়াল নেই, অথচ সেসব চিন্তা না করে মায়ের কাছে এই অসময়ে মিষ্টি চাইছে। মিষ্টি দিয়ে কি করবে এই লোক? মায়া তখনও বুঝলো না হঠাৎ লোকটির মিষ্টি চাওয়ার কারণটা। তাই শাড়ির আঁচলে লোকটির কপাল চেপে রেখে আগের ন্যায় বলল মায়া, মিষ্টি? মিষ্টি দিয়ে কি করবেন আপনি? আপনার কপালের যা অবস্থা, আপনাকে দ্রুত ডাক্তারের কাছে না নিলে আপনি আরো অসুস্থ হয়ে যেতে পারেন ভাইয়া। আপনাকে সাহায্য করতে। মায়াকে বলতে না দিয়ে লোকটি ফের হাঁপিয়ে উঠে দুর্বল গলায় বলল, আমার প্রেসার ফল করেছে মিস, সুগার প্রয়োজন, মিষ্টির ব্যবস্থা করুন কুইক। মায়া চমকে উঠল লোকটির কথায়। সুগার সমস্যা মায়ের বাবারও হয় মাঝে মধ্যে, তখন হাতের কাছে মিষ্টি প্রয়োজন হয়। মায়া দ্রুত নিজের কাঁধের ব্যাগের পার্সটা ঘেটে একটা কিটক্যাট চকলেট হাতে নিল। চকলেটের উপরের কাগজটা ছাড়িয়ে দ্রুত এক টুকরো চকলেট লোকটার মুখে তুলে দিল। আজ মায়ার 16তম জন্মদিন ছিল। বড় ভাই আরিফের সাথে জন্মদিন উপলক্ষে ঢাকায় এসেছিল ঘুরতে। বেশ ফুরফুরে সারাটা দিন কাটলো আনন্দ করে। সাথে অবশ্য চাচাতো বোন জুইও ছিল। এই যে অচেনা লোকটাকে মায়া নিজের চকলেট খাওয়াচ্ছে, সেটাও জন্মদিনের উপহার পাওয়া চকলেট ছিল মায়ার। আরিফ দিয়েছিল মায়াকে আজ। এতক্ষণ যাবৎ মায়া আরিফের সাথেই ছিল। দিন গিয়ে সন্ধ্যা হওয়ার দরুন সবাই পুনরায় ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ফিরে যাচ্ছিল বাসায়, কিন্তু পথিমধ্যে হঠাৎ আরিফের বাইক চলতে চলতে থেমে যায়। তারপর আরিফ গাড়ি চেক করতে গিয়ে বুঝলো গাড়ির তেল ফুরিয়ে গেছে, সাথে গাড়ির টায়ার পাঞ্চার। এর জন্যই মূলত আরিফ বিপাকে পড়ে আর ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যেতে চাইল না, বরং ঢাকার পার্শ্ববর্তী এলাকায় থেকে গেল এবং আশেপাশে খোঁজ করে একটা হোটেলে 2টো রুমও বুকিং করলো। একটা নিজের জন্য, অন্যটা জুই আর মায়ের জন্য। হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেশ রাতেই বোনদের নিয়ে পার্শ্ববর্তী মার্কেটে বের হয়েছিল আরিফ অল্প স্বল্প কেনাকাটা করতে, কিন্তু মায়া কিভাবে যেন তাদের হতে ছুটে যায় এবং এই অচেনা লোকটির খপ্পরে পড়ে যায় সাহায্য করতে। তারপর থেকে মায়া আর বলতে পারছে না সে কোথায় আছে, আর এই অচেনা লোকটিও বা কে। মায়া লোকটিকে পরপর বেশ অর্ধেকটা চকলেট খাওয়ানোর পর লোকটা খানিকটা স্বস্তির হয়। বড় বড় নিঃশ্বাস ফেলে মায়ার কোল ঘেঁষে শরীর ছেড়ে দেয় দুর্বলতায়। মায়া চমকালো, ভরকালো, হতবিহ্বলিত হয়ে গেল লোকটির হঠাৎ কাণ্ডে। জড়তায় সিটিয়ে শিরশির করে উঠল শরীর মন। কম্পনে দেখা মিলল ওর ছোট্ট শরীরে। মায়া কাঁপা কাঁপা হাতে ফের লোকটির মাথায় শাড়ির আঁচলটা ভালো করে চেপে ধরে বলল, এই যে শুনছেন ভাইয়া, আপনার ফোনটা দিন না। আপনার আর আমার বাড়িতে ফোন করে জানিয়ে দিই যে আমরা বিপদে পড়েছি রাস্তায়। আমাদের যেন তাড়াতাড়ি জলদি এসে নিয়ে যায় এখান থেকে, বাইরের আবহাওয়া ভালো নেই।
দেখুন না কিরূপ ঝড়ঝাপটা বাতাস বচ্ছে আশেপাশে, হয়তো যে কোনো সময় তুফান আসতে পারে। তাই দ্রুত আপনার ফোনটা আমায় দিন প্লিজ, বাসায় ফোন করব। লোকটির ধ্যান অবধি পৌঁছালো না মায়ার কথাগুলো। দুর্বলতা চোখ বন্ধ করে পড়ে আছে মায়ের কোলে। মায়া নিজের অবস্থানের কথা চিন্তা করে ঠোঁট ভেঙে উঠে কান্নায় আচ্ছা মতন ফেসে গেছে সে। না নিজের একটা ফোন আছে আর না লোকটা কিছু বলছে। এদিকে রাতটা অনেক বেশি হয়ে গেল, তার উপর আবার আকাশের অবস্থাটা বেশ খারাপ। যে কোনো সময় আকাশ ফেটে বৃষ্টি নামলো বলে আবহাওয়া বেশ ভালো নয়। প্রবল বাতাসে ফুটপাতের ধুলো পর্যন্ত গুলো উঠছে। এমন তো অবস্থায় মায়া চোখে মুখে অন্ধকার দেখছে অচেনা লোকটিকে নিয়ে এই মাঝ রাস্তায়। মায়া প্রবল কান্না পেল অসহায়ত্বে। সে নিজেও এই শহরের রাস্তাঘাট চেনে না। বর্তমানে সে যে জায়গায় মায়া বসে আছে সে জায়গাটার নামটাও জানা নেই ওর। মায়া কিভাবে কি করবে বুঝতে পারছে না আপাতত। শূন্য মস্তিষ্কে অসহায়ত্ব প্রকাশ করে ঠোঁট ভেঙে এবার কেঁদেই ফেলল। তারপর অচেনা লোকটিকে একা ছেড়ে গেল না। মায়া চলে যেতে চাইলেও সেই রাস্তা বন্ধ, কারণ সেখানের কোনো কিছুই মায়ের পরিচিত নয়। দেখা গেল এই লোকটাকে রাস্তায় ফেলে সে চলে গেল, কিন্তু কিছু দূর যেতেই আরও বড় কোনো বিপদের সম্মুখীন হয়ে গেল। তখন মায়া কি করবে? ভয়াত্মক মায়া মুখে তুলে আশপাশ পর্যবেক্ষণ করলো। আপাতত আশেপাশে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না যে কারো কাছ থেকে সাহায্য চাইবে ও। অসহায় মায়া লোকটির কাঁধ চেপে কোনো মতে ধরে বসাতে চাইলেও দুর্বলতায় লোকটি ফের নেতিয়ে পড়ল মায়ার কাঁধে উপর কপাল ঠেকিয়ে। অদ্ভুত শিহরণে মায়ার কিশোরী মন কেঁপে উঠল। কাঁপা কাঁপা হাতে মায়া লোকটির দু বাহু ধরে পড়ল। এই যে ভাইয়া, আমাকে শুনতে পাচ্ছেন? আপনার ফোনটা কোথায় বলুন না। তৎক্ষণাৎ শোনা গেল লোকটার মৃদু স্বরের ধবনে। দ্রুত কোনো সেফ জায়গায় চলুন মিস, নয়তো বিপদ আমাদের নিকটে। এই এরিয়াটা ভালো না। ভয়ে মায়া হাঁসফাঁস করল। মনে কিছু সাহস জুগিয়ে অচেনা লোকটিকে ধরে উঠাতে চাইল, কিন্তু বলিষ্ঠবান লোকটির ওজনের সঙ্গে পারল না মায়া। ধীমের হাঁপিয়ে উঠল লোকটিকে দাঁড়া করাতে গিয়ে। সেই সাথে উঠতে গিয়ে নিজের পায়ের পাতায় নিচে পড়ে শাড়ির কুচিগুলো খুলে গেল তরতর করে। আতঙ্কে উঠে তৎক্ষণাৎ মায়া বাম হাতে খুলে যাওয়া শাড়ির কুচিগুলো ধরে এলোমেলোভাবে পুনরায় কোমরে গুজালো। লোকটাকে ধরে দাঁড়া করাতে গিয়েও মায়া আরেক ঝামেলায় পড়ে গেল। যখন দেখলো মায়া হাইট লোকটার কাঁধ সমান হলো তখন। তারপর আবার লোকটির ওজনও মায়ের সাধ্যের বাইরে ছিল। এত বড় মানুষকে কিভাবে মায়া কাঁধে ভর দিয়ে সামনে এগোবে যদি সে লোকটিকে পুরোপুরি নাগালি না পেল? অসহায় মায়া এবার বেশ ছুটে কান্না পেল। তার আর একটু লম্বা হলে কি এমন ক্ষতি হতো? অন্তত লম্বার জোরে না হয় এই লোকটাকে এই মুহূর্তে ঠিকঠাক সাহায্য করতে পারত। মায়ার ভাবনার মাঝে পুনরায় আটকে উঠল যখন বুঝতে পারল অচেনা লোকটি মায়ের কাঁধ চেপে নিজের ভর ফেলছে মায়ের উপর। লোকটি বেশ লম্বা হওয়ায় মায়ের দিকে অনেকটাই ঝুঁকে পড়তে হয়েছে তাকে। মায়া তরতর করে কেঁপে ওঠে। বাধা দিতে চাইলে বুঝতে পারল লোকটির অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে ক্রমাগত। লোকটা নিজের দুর্বলতায় ঠিকঠাক দাঁড়াতে পারছে না বলে মায়ের উপর ওজন ছেড়ে দিচ্ছে ধীরে ধীরে। তাই এখন যদি মায়া দ্রুত এই ঝড়ঝাপটার মাঝে লোকটিকে নিয়ে সেফলি কোনো জায়গায় না যায় তাহলে আরও বিপদে পড়বে তারা দুজন। অচেনা লোকটি যে কোনো সময় জ্ঞান হারাতে পারে বলে মনে করছে মায়া। তাই নিজের কাঁধের উপর লোকটির হাত চেপে ধরে সামনে এগোলো সে। লোকটার হাইট আর ওয়েট সামলাতে গিয়ে মায়া বারবার হারিয়ে হোঁচট খেয়ে পড়তে গিয়েও নিজের ব্যালেন্স সামলিয়ে সামনে এগোয়। বেশ অনেকটা পথ এলোমেলো হাঁটার পর দেখা মিলল এক অর্ধবয়স্ক লোকের সাথে। দ্রুত পদে হাঁটছেন তিনি, কিন্তু ভাগ্যক্রমে দেখা মিলল মায়াদের সাথে। মায়া বেশ আকুতে বিনতি করে সাহায্য চাইল নিজের আর অচেনা লোকটির জন্য। বয়স্ক লোকটি প্রথমে অচেনা যুবক যুবতীকে সাহায্য করতে মন বাঁধলেও মুখে কিছু বলল না মানবতার খাতিরে, বরং নিশ্চুপে এগিয়ে আসলো মায়াদের সাহায্য করতে। মায়ের কাঁধ থেকে অচেতন লোকটিকে নিজের কাঁধে
তুলে নিয়ে এগোলো নিজের বাড়ি পর্যন্ত। মায়া তাদের পিছন পিছন গেল, কিন্তু বিপত্তি বাজলো অর্ধবয়স্ক লোকটির বয়স বৃদ্ধা বাবাকে নিয়ে। তিনি মায়ার আর রক্তাক্ত লোকটির অবস্থা দেখে বেঁকে বসলো, সাহায্য করতে দ্বিমত জানালো। ওনার ধারণা মায়ার অচেনা লোকটি প্রেম যুগল এবং তারা পরিবারের চাপে পালিয়ে এসে হোটেলের রুমে আশ্রয় নিয়ে আকাম করতে গিয়ে দুজনে পুলিশের কাছে ধরা খেয়েছে। এরপর ছেলেটি পুলিশের হাতে মার খেয়ে দুজন আবারও পালিয়েছে এবং ওনার বাড়িতে এই মুহূর্তে আশ্রয় নিতে চাচ্ছে। ওনার ছেলের মাধ্যমে এমনটা ওনার চিন্তা ভাবনা ইতিমধ্যে চিন্তা ভাবনা অনুযায়ী মায়াকে এক ছুট কথা শুনিয়ে ফেলেছে এসব বিশ্লেষণ করে। অবশ্য বৃদ্ধা লোকটির এমন সব বিশ্লেষণ করার পিছনে যথেষ্ট কারণও আছে, আর সেটা হলো মায়ার পরিহিত এলোমেলো শাড়ি আর অচেতন যুবকটির ইন করা শার্ট প্যান্টের ভেতর থেকে বেরিয়ে আসার জন্য মূলত ওনার অপবিত্র ধারণা আসলো মনে মায়াদের নিয়ে। বৃদ্ধা লোকটার কথায় মায়া কান্না করতে করতে নিজের দিকে তাকায়। অচেনা লোকটিকে নিয়ে টানাটানি করাতে মায়ের গায়ের শাড়িটা অগোছালোর সাথে সাথে রক্তের লাল দাগে ছড়িয়ে আছে সমস্ত শাড়ির জায়গায় জায়গায়, এমনকি মাথার হিজাবটাও ঠিক নেই। শাড়ির আঁচলটাতে পূর্ব থেকেই লোকটির রক্তে ভেজা ছিল, তাই ওনার ধারণা হতেই পারে মায়া ওষুধ কাজে বেরিয়েছে এই অচেনা লোকটির সাথে। মায়া ঠোঁট চেপে কান্না আটকাতে চাইল। এই কেমন পরিস্থিতি শিকার হলো সে। এখন মায়া কিছু বললেও যে কেউ কিছু বিশ্বাস করবে না, সেটা লোকটার তীক্ষ্ণ কথা শুনেই বুঝতে পারছে মায়া নিশ্চুপ কান্না করলো, তারপর মুখে কিছু বলল না। সাহায্যকারী অর্ধবয়স্ক লোকটির বাবা মসজিদের ইমামতির সাথে সাথে তিনি এলাকার গণ্যমান্য কাজী হিসাবে বেশ পরিচিত। তিনি শুধু অত্র এলাকার ছেলে মেয়েদের বিয়ে নয়, বরং আশেপাশে 5 এলাকার মানুষেরও বিয়ে দিয়ে থাকেন তিনি। এমন সম্মানিত ব্যক্তির ঘরে কখনোই পাপ ধারক মানুষের জায়গা হবে না বলে তিনি মনে করেন। কিন্তু এই ঝড়ঝাপটা রাতে এদের সাহায্য না করে বের করে দেওয়াটাও ঠিক হবে না, এতে আল্লাহ নারাজ হতে পারে। অসহায় মানুষের সাহায্য করা ওনার ধর্মের শিক্ষা। উনি অচেনা ছেলে মেয়েদের সাহায্য করবে, তবে হালালভাবে, বৈধভাবে। বৃদ্ধা কাজী লোকটা নিজের মোটা ফ্রেমের চশমাটা ভেতর দিয়ে চোখ উঁচিয়ে আবারও এক পলক তাকায় মায়া আর রক্তাক্ত যুবকটির দিকে। অন্ধকারের ঘোরে কারো চেহারা স্পষ্ট হলো না ওনার কাছে, তবে অচেনা যুবকটিকে বেশ চেনা চেনা লাগলো ওনার কাছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে যুবকটিকে আরও এক পলক দেখে নিয়ে নিজের ছেলেকে অনুমতি দিল সবাইকে নিয়ে ভিতরে যেতে। ওদের ভিতরে নিয়ে যাও হাফেজ। বাবার অনুমতি পেয়ে অচেতন যুবকটিকে নিয়ে ভেতরে গেল হাফেজ সাহেব। পেছন পেছন মায়াও গেল। যুবকটিকে ধরে বিছানায় শুয়ে দিতেই পিত্তে চমকে উঠল হাফেজ সাহেবের। আতঙ্কিত চোখে বিছানায় শয্যাশ হয়ে যুবকটিকে দেখে তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকায় মায়ার দিকে। মায়াকে ওপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে দেখে দ্রুত বের হয়ে গেল রুম থেকে নিশ্চুপে। মায়া হাঁসফাঁস করল হাফেজ সাহেবের অদ্ভুত দৃষ্টিতে। তিনি চলে যেতেই মায়া স্বস্তি হলো। ধীরে পায়ে এগিয়ে গেল যুবকটির কাছে। হালকা ঝুঁকে পড়ল যুবকটির অবস্থা চেক করতে। ছেলেটির নড়াচড়া না দেখে মায়া আস্তে করে বসলো লোকটির পাশে। কিছু ভালো লাগছে না ওর। অচেনা জায়গায় অচেনা মানুষের সাথে বসে থেকে বিপদের ভয় হচ্ছে মনে, আবার না জানি কিসের মধ্যে পড়ে যায় ও। ভীতু মায়া কলিজা পর্যন্ত কাঁপছে, গলা শুকিয়ে কাট। মায়া মধ্য হয়ে ঠায় বসে রইল অচেতন লোকটির পাশে। কোথাও যাওয়ার জায়গা নেই ওর। তাছাড়া এই বাড়ির হুজুর টাইপের লোকটাও কোথাও মায়ার ভালো লাগেনি। মায়াকে তখন কী সব ভুলভাল বলল। মায়া মোটেও বাজে মেয়ে নয়, এখনো অবধি প্রেম করেনি। কলেজে উঠে একটা প্রেম করবে ভেবে নিয়েছ, তবে পরিবারের বিরুদ্ধে যাবে না কখনো। নোংরামি তো ভুলেও না। মায়া দু হাতে মাথা চেপে বিছানার পাশে ঝুঁকে বসল। আপাতত টেনশনে মাথা ফেটে যাচ্ছে। নিজের ভাইয়ের সাথে কিভাবে যোগাযোগ করবে সেটা নিয়ে মায়ের ভয়, ডর, টেনশন, আতঙ্ক সবকিছু বাড়ি দিয়ে হাজির হলো কাজী মোল্লা ও তার ছেলে হাফেজ সাহেব।
তাদের পেছন পেছন হালকা পাতলা গঠনের আরও একটা ছেলেও প্রবেশ করলো বাসার গেঞ্জি গায়ে দিয়ে। চোখে মুখে ঘুম ঘুম ভাব তার। হয়তো ছেলেটিকে ঘুম থেকে ধরে এনেছে হাফেজ সাহেব। দেখে তো তাই মনে হলো। মায়া কাজী মোল্লা সাহেব হাতে মোটা করে রেজিস্ট্রি খাতাটা বুকে চেপে মায়ার সম্মুখে দাঁড়ালো। এক পলক ঘৃণা ভরা দৃষ্টিতে মায়া ও বেহুশরত ছেলেটিকে দেখে নিয়ে দৃষ্টি সরিয়ে তাকালো হাফেজ সাহেবের দিকে। বাবার বিরস দৃষ্টির মানে বুঝতেই নিজের ছেলেকে তাড়া দিয়ে বললেন হাফেজ সাহেব, সুমনদা, তোর দাদার জন্য দ্রুত একটা চেয়ার নিয়ে আয়। বাবার কথা অনুযায়ী তাই করলো সুমন। চোখের পলকে পাশের ঘর থেকে চেয়ার এনে দিল কাজী মোল্লা সাহেবকে বসতে। কাজী সাহেব কোনো রকম ও ভনিতা ছাড়াই চেয়ার টেনে খাতা খুলে বসলো মায়ের সম্মুখে। শব্দ করে গলা খাকিয়ে মায়ের উদ্দেশ্যে হুমকি স্বরূপ বলল, মানুষের সাহায্য করা আমার ধর্ম, তাই বলে আমার কাছে পাপের জায়গা নেই। আমি জিনাকারীদের ঘৃণা করি। তোমরা অপবিত্র হয়ে এসেছো আমার দুয়ারে। আমার ঘর পবিত্র ঘর অপবিত্র করেছো, তাই আমি আল্লাহর নামে তোমাদের পবিত্র করতে চাই কালিমা পড়িয়ে। আমার কাছে মিথ্যা সুযোগ নেই। তোমাদের অবস্থায় বলে দিচ্ছে তোমরা নোংরামি করে পালিয়ে এসেছো এখানে। আর এই মেয়ে, তুমি যে ছেলের সঙ্গ ধরে নিজের পরিবারকে ছেড়ে আসলে, সেই ছেলে তোমার কতটুকু আপন হবে সেটা তুমি কয়েকদিনের মাঝেই বুঝে যাবে আশা করছি। এই ছেলে যে কারোর আপন না সেটা পুরা দেশ জানে। ক্ষমতার অহংকার যার রুদ্রে রুদ্রে, সে তোমাকে কতটুকু ভালো রাখবে আল্লাহ জানে। যাই হোক, আল্লাহ তোমার সহায় হোক। আমি এখন বিয়ে পড়াচ্ছি, সুন্দরভাবে বিয়েটা শেষ করবে, নয়তো আজ তোমার ক্ষমতাধর প্রেমিকও প্রাণ নিয়ে বাসায় ফিরবে না। তার অবস্থা এমনিতেও ভালো নেই। এজন্য বলছি, আমার সাথে তর্কে গিয়ে নিজেদের ঝামেলা বাড়িও না। আমার কিন্তু বেশ সময় লাগবে না এই এলাকার মানুষ জড়ো করে তোমাদের বিচার করতে। আমার তোমাদের নিয়ে মাথা ব্যথা নেই। আমার সমস্যা হলো পাপ করা নিয়ে। আমি আবার সহজে পাপ কাজ মানতে পারি না। তাই বলছি, আমি যা বলবো তাই চুপচাপ মেনে বিয়েটা করে নিবি, বুঝেছো মেয়ে? চশমার ফাঁকে চোখ উঁচিয়ে তাকালো মায়ের দিকে। কাজী সাহেব মনোভাব অত্যন্ত শক্ত ওনার। বিরক্তির সাথে সাথে রুষ্ট তিনি। যদি মায়া ওনার কথা না শোনে তাহলে যে কোনো সময় শক্ত কিছু ঘটিয়ে ফেলতেও দ্বিধা করবেন না তিনি। তারপরও পাপটা মেনে নেবেন না সহজে। মায়া হতবম্ব হয়ে তাকিয়ে রইল বৃদ্ধা কাজের দিকে। কোথায় থেকে কোথায় চলে গেল এই লোক? মায়া কখন কিসের পাপ করলো? উপকার করার কি পাপ নাকি? কারো উপকার করার তো নেকির কাজ। তাহলে মায়া পাপী হলো কিভাবে? ভীতু মায়া আরও সিটিয়ে গেল ভয়ে। এতক্ষণে দমে রাখা কান্নাটা ফুপিয়ে কেঁদে উঠল। ততক্ষণে মায়ের হঠাৎ কান্নায় ধমকে ওঠে কাজী সাহেব। মায়া ভয়ে আরও সিটিয়ে গেল। মুখের ভেতর শাড়ির আঁচল চেপে বসে মায়ের তখনও জানা নেই কিভাবে জটিল পরিস্থিতি সামাল দিতে হয়। পরিস্থিতির ফ্যাসাদে পড়লে কিভাবে বাঁচতে হয় তাও জানা নেই। অতিরিক্ত ভয় পেলে মায়ার শুধু বুক ফেটে কান্না আসে। এখনও তাই আসছে। মায়া ভয়ে জড়সড় হয়ে বসলো। কাজী সাহেব কালিমা পড়তে পড়তে মায়াকে শক্ত গলায় কবুল বলতে বলল। মায়া ধমক খেয়ে ভয়ে কান্না করতে করতে কবুল বলে দিল। কিন্তু যখন কাজী সাহেব অর্ধ বেহুশ ছেলেটিকে কবুল বলতে বলল, তখন ছেলেটি ওই অবস্থায় ঘরের মাঝেই 3 কবুল বলে ফেলল। মায়াদের বিয়ে সম্পূর্ণ হলো। কিন্তু মায়া একটা জিনিস লক্ষ্য করলো, কাজী সাহেব মায়ার স্বামী নামক লোকটির থেকে কোনো রকম নাম ঠিকানা জিজ্ঞেস করলো না, শুধু মায়াকে ছাড়া। যেন তিনি পূর্ব থেকে ছেলেটির বাপ দাদার নাম জানেন এবং সেই অনুযায়ী তিনি নিজেই সব কিছু লিখে নিয়েছেন কাবিনের নামায়। মায়া পরিবারের কথায় জিজ্ঞেস করলে মায়া শুধু নিজের বাবার নাম আর জায়গার নাম ব্রাহ্মণবাড়িয়া এতটুকুই বলল, ব্যাস। মায়াকে কাবির নামায় সিগনেচার করতে বলল। মায়া কলম হাতে সিগনেচার করতে গিয়ে এক পলক চোখ আউড়িয়ে কাবির নামায় নিজের শুদ্ধ হওয়া স্বামীর সিগনেচারে চোখ বোলালো একটু করে। বরের জায়গায় স্বামীর নামটা মায়া ভালোভাবে দেখেও বুঝলো না আসলে সেখানে লোকটা কি নাম লিখছে। কেমন ঘুরিয়ে পেঁচিয়ে দ্রুত একটা নাম লিখে নিল লোকটা, অথচ নামটা মায়া বুঝতেই পারছে না কি নাম লেখা আছে তাতে। মায়া নামটা ভালো করে পরখ করে বুঝলো এটা ইনিশিয়াল সাইন করা। তাই মায়ার শত চেষ্টা করলেও সিগনেচারটা মায়ার ছোট্ট মাথায় ঢুকবে না।
অসহায় মায়া সিগনেচারের উপর নজর বুলিয়ে চোখ ভর্তি জল নিয়ে তাকালো অর্ধবেহুশ স্বামীর দিকে। সেদিকে এক পলক তাকে কাঁপা কাঁপা হাতে সেও কাবিন নামে সিগনেচার করে বিয়েটা সম্পূর্ণ করতেই কাজী সাহেব উঠে দাঁড়ালো খাতা পত্র গুছিয়ে। এক পলক মায়াকে দেখে নিজের ছেলে ও নাতিকে নিয়ে রুম থেকে বের হয়ে যেতে যেতে নিজের বউকে ডাক ছেড়ে বলে গেল, মায়াদের কিছু খাওয়ার জন্য। রাতে প্রায় শেষ প্রহর। হাতের মুঠোয় বাটন ফোনটি চেপে বিষণ্ণ ভগ্ন হৃদয় নিয়ে অন্ধকারচ্ছন্ন খোলা আকাশের দিকে তাকিয়ে আছে টিন সেটের জানালা দিয়ে মায়া। ওর ছোট্ট মনের আকাশে আজ ভীষণ মেঘ জমেছে। সেই মেঘের বাঁধ ভাঙা বৃষ্টি হয়ে বারবার গাল গড়িয়ে পড়ছে ক্ষণে ক্ষণে। মায়া বারবার হাতের উল্টো পিঠে গাল মুছতে ব্যস্ত, সেই সাথে মুঠো ফোনে চেপে নিজের ভাইকে কল করছে অনবরত। এই ফোনটা বাড়িওয়ালা ছেলের বউয়ের খাবার দিতে আসার তখন মায়া ফোন চেয়েছিল মহিলাটির কাছ থেকে। তিনিও মায়ার মনের অবস্থা বুঝে নিজের ফোনটি দিয়ে সাহায্য করেছিল মায়াকে, কিন্তু মায়ের ভাগ্য সহায় হলো না। সেই মধ্যে রাত থেকে এক নাগারে কল করেই যাচ্ছে আরিফকে, কিন্তু ভাইয়ের ফোন বন্ধ, বারবার নট রিচেবল আসছে। মায়া কান্নার বেগ বাড়ে, ফুপে কেঁদে উঠে বিছানায় শয্যাশায়ী স্বামীর দিকে তাকায়। নাম ধাম পরিচয় কিচ্ছুই জানে না মায়া, অথচ এই লোক নাকি মায়ার স্বামী। ভাগ্যের কি পরিহাস! তাছাড়া এখন মায়া পালিয়ে গেলে জীবনে এই লোকের সাথে মায়ার আর দেখা হবে কিনা তাও সন্দেহ। দেখা না হওয়াটা শতভাগ নিশ্চিন্ত। এই লোকটা হয়তো নিজেও জানে না মায়া এই লোকের বউ, জানবেই বা কিভাবে? লোকটা অজ্ঞান থাকলেও তো জানবে না কি? সে তো অজ্ঞানরত বেহুশ অবস্থায় মায়াকে বিয়েটা করলো। মায়ার মতো করে সেও মায়ের নাম ঠিকানা জানে না, এমনকি মায়ার হয়তো চোখের দেখাটাও পর্যন্ত দেখেনি সে। হুঁশ ফেরার পর এই লোকটা মায়া কি বলবে? বলার মতো কি আদৌ কিছু আছে মায়ের কাছে? বিয়ের বিষয়টা জানতে পেরে যদি লোকটা উঠে মায়ের সাথে খারাপ আচরণ করে তখন কি করবে মায়া? ভয়াত্মক মায়া আরও ভয়াত্মক হলো। চুপিসারে এখান থেকে পালিয়ে যাওয়ায় পায়তারা করলো। যাওয়ার আগে কি মনে করে স্বামী নামক অচেনা লোকটার সম্মুখে দাঁড়ালো। ইতিমধ্যে লোকটার মাথায় মোটা করে ব্যান্ডেজ পড়েছে, ডাক্তার দিয়ে করানো হয়েছে, বাড়িওয়ালার ছেলে করিয়েছে। অসুস্থতার জন্য এখন বেঘরে ঘুমাচ্ছে সে। মায়া লোকটাকে গভীর চোখে দেখে নিয়ে চুপি সারে চলে যেতে গিয়েও পা থেমে গেল। হাতের বাটন ফোনটা চেপে সময়টা দেখে নিল, 3:40 প্রায় ভোর। মায়া হাঁসফাঁস করলো লোকটাকে এই অসুস্থ অবস্থায় একা রেখে যেতে। একটা মাত্র স্বামী মায়ের, এই অসুস্থতার মাঝে যদি হারিয়ে যায় মায়া চলে গেলে তখন মায়ার পাপ হবে না? না থাক, মায়া না হয় আর একটু কষ্ট করে কেটে কুটে স্বামীর পাশে থেকে গেল পাহারা দেওয়ার জন্য। তবে স্বামীর চোখ খোলার আগে আগে মায়া পালিয়ে গেল। তখন লোকটাও মায়াকে অপ্রকাশিত বিয়েটার জন্য আর দায়ী করতে পারবে না। মায়া বেঁচে যাবে সারা জীবনের জন্য। এমনই লোকটা মায়াকে ভালোভাবে দেখেনি। এরপর আবার মায়ের সম্পর্কে সে কিছুই জানে না। এখন যদি মায়া পালিয়েও যায় তাহলে জীবনের মায়াকে খুঁজে পাওয়ার সম্ভাবনাও নেই। স্বস্তি মনে মায়া ততক্ষণ বসে রইল যতক্ষণ পর্যন্ত না আরিফ মায়ের কলটা রিসিভ করছে। মায়ার কল তার ভাই রিসিভ করে ভোর 4:56 দিকে। তখন প্রায় ভোর ধরনের বুকে। উৎফুল্লিত মায়া নিজের ভাইকে ওর অবস্থানের কথা জানিয়ে সব কিছু ছেড়ে ছুড়ে তৎক্ষণাৎ পালায় খোলা জানালা দিয়ে। তবে যাওয়ার আগে নিজের হাতের বাটন ফোনটা রেখে গেল স্বামীর সাহায্যের জন্য। মায়ার অচেতন স্বামীর ঘুম ভাঙে প্রায় 7টার দিকে। মাথা চেপে উঠে বসতেই রুমে ঢুকে কাজী সাহেব। তীক্ষ্ণ দৃষ্টিতে রুমের আশেপাশে তাকিয়ে মায়ার খোঁজ করে বলল, মেয়েটি কোথায়? গম্ভীর কণ্ঠ কানে আসতেই ভারী মাথা চেপে চোখ তুলে কাজী সাহেবের দিকে তাকালো ছেলেটি। ব্যথায় মাথা এমনি হ্যাং হয়ে আছে, তার উপর আবার অপরিচিত জায়গা, অপরিচিত মানুষের মুখ, অপরিচিত কারো খোঁজ তার কাছে করছে ভেবে খানিকটা কপাল কুঁচকে আসে বিরক্তিতে। সে উত্তর করলো না, বরং মাথা চেপে বলল, আমাকে এখানে কে নিয়ে এসেছে? আমার ছেলে। কাজী সাহেবের কথার পৃষ্ঠে তেমন কিছুই বলল না যুবকটি, শুধু একটু করে বলল, একটা ফোন পাওয়া যাবে? কাজী সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেটির হাবভাব বোঝার চেষ্টা করে বলল, তোমার সামনেই রাখা আছে, দেখো।
ছেলেটির চোখ আউড়িয়ে নিজের সামনে থেকে মায়ার রেখে যাওয়া বাটন ফোনটি হাতে তুলে নিতে চাইলে কাজী সাহেব আবারও মায়ার খোঁজ করে বলল, তোমার সাথে মেয়েটি কোথায়? ফোনটি হাতে নিতে নিতে কপাল কুঁচকে তাকায় কাজী সাহেবের দিকে ছেলেটি। মুহূর্তই সে এখনো বুঝতে পারছে না তাকে বারবার কার কথা জিজ্ঞেস করা হচ্ছে। কিসের মেয়ে? অকপটে সোজা সাপটা উত্তর করলো কাজী সাহেব। তোমাকে নিয়ে রাতে যে মেয়েটি এসেছিল এখানে, আমি তার কথা জিজ্ঞাসা করছি, সে কোথায়? তাকে দেখছি না কেন? ছেলেটি কপাল কুঁচকে কিছুক্ষণ মত্ত থেকে মনে করার চেষ্টা করলো আসলে কাজী সাহেব কার কথা বলতে চাচ্ছে তাকে। কয়েক সেকেন্ডের মধ্যে স্মরণে আসলো একটা ঝাপসা লাল হিজাবধারী মেয়েলি মুখ। রাস্তায় দেখা হয়েছিল মেয়েটার সাথে তার। দুর্বলতায় ঠিকঠাক মেয়েটার ফেসটা পর্যন্ত দেখা হয়নি তার। এরপর থেকে সে নিজেই বেহুশ ছিল না বলতে গেলে, অথচ এখন সকাল হতে না হতে সেই মেয়ের খোঁজ তার কাছে করছে। অদ্ভুত তো, যে মেয়েকে দেখেইনি জীবনে সেই মেয়ের খোঁজ কিভাবে দিবে সে? বিষয়টি সে তেমন একটা আমলে না নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বাটন ফোনে নাম্বার টাইপ করতে করতে অকপটে উত্তরে বলল, আমি জানি না সে কোথায়। তুমি জানো না মানে? যুবকটি বাটন ফোনে টাইপ করে কাউকে মেসেজ পাঠিয়ে দুর্বল শরীরে উঠে দাঁড়ালো। আপাতত নিজের গন্তব্যে জন্য বের হবে সে, এখানে আর এক মুহূর্ত নয়। কিন্তু কাজী সাহেব বরাবর তীক্ষ্ণ দৃষ্টি এড়িয়ে পকেটে দু হাত গুজাতে গুজাতে বলল, আপাতত বলতে পারছি না আমার অনুসন্ধানকৃত মেয়ে কোথায়, আর না তার খোঁজ নিতে ইচ্ছুক। আমি চলে যাচ্ছি, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। যুবকের কথা খানিকটা তেতে ওঠে কাজী সাহেব। তিনি চেনেন এই পাষাণ ছেলেকে, খান পরিবারের নিহাল চৌধুরীর একমাত্র ছেলে আবরাহান খান হৃদ। রাগী আর উগ্র চলাফেরার জন্য বেশ বদনাম, ক্ষমতার জোরে মাটিতে পা পড়ে না তার। তবে মেয়েলি বাজে বিষয়ে কখনোই খান পরিবারের কাউকে জড়াতে শোনেননি কখনো। এমনকি এই হৃদ খানকে কখনো কোনো মেয়েকে নিয়ে জড়িয়ে বাজে কিছু বদনাম শোনা যায়নি কখনো। তিনি মনে করেন খান বাড়ির মানুষজন আর যেমনই হোক না কেন তাদের বাড়ির বউরা অত্যন্ত মর্যাদা নিয়ে চলেন সমাজে। হয়তো এই ছেলের ক্ষেত্রেও তাই হবে, বউকে সম্মান দিবে। কিন্তু এই ছেলে সকাল হতে না হতেই রাতে বিয়ে করা বউকে অস্বীকার করছে। কাজী সাহেব অত্যন্ত রুষ্ট গলায় হৃদের উদ্দেশ্যে বলল, মেয়েটি তোমার বউ, স্বামী হয়ে তার খোঁজ রাখা তোমার দায়িত্ব। তাছাড়া মেয়েটা বেশি দশ ছোট দুনিয়ার সম্পর্কে তার থাকতে পারে, এজন্য বলছি স্বামী হয়ে তার খেয়াল রাখা তোমার উচিত। কপাল কুঁচকে কাজী সাহেবের দিকে তাকিয়ে থাকলো হৃদ। একটা অচেনা মেয়ে তার বউ হয় কিভাবে? হৃদ ভাবলো হয়তো রাতে হৃদের সাথে মেয়েটি দেখে হয়তো কাজী সাহেব উল্টো ভেবে নিয়েছে যে মেয়েটি তার বউ হতে পারে। হৃদ কাজী সাহেবের ভুল ধারণা ভাঙার চেষ্টা করলো না। এত বেশি কথা সে কারোর সাথে বলার প্রয়োজন মনে করে না। তার এখানে কোনো কাজ নেই, বিদায়ে তার চলে যাওয়াই উচিত মনে করে। কাজী সাহেবকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে তৎক্ষণাৎ কাজী সাহেব হৃদকে আটকে পকেট থেকে দুজনের কাবিননামার একটা কাগজ নিয়ে হৃদের হাতে ধরিয়ে দিয়ে তিনিও নিশ্চুপে রুম ত্যাগ করলো। হৃদ কপাল কুঁচকে হাতের কাগজটির দিকে তাকাতে এক আকাশ সমান বিস্মিত পড়ে গেল যখন দেখলো বরের জায়গায় তার নিজস্ব সিগনেচার করা। হৃদ খানিকটা চমকালো, সাথে সাথে বিরক্তি বোধ করলো এমন হুটহাট অপ্রত্যাশিত বিয়ের জন্য। হাতের কাবিননামাটায় তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ বুলিয়ে বউয়ের নামটা দেখে নিল এক পলক। সেখানে আনারি হাতেই এলো পাতারি ভাবে লেখা রিক্তা ইসলাম মায়া। হৃদ বুঝতে পারলো তার অচেনা বউয়ের নাম রিক্তা ইসলাম মায়া। নামটা সে তৎক্ষণাৎ মনে মনে বেশ কয়েকবার আউড়িয়ে স্মরণে গেঁথে নিল। তবে বউয়ের আনারি হাতের লেখা দেখে হৃদের কপালের কুঞ্চি ভাঁজ আরও গাঢ় হয়। তাকে কোনো নাবালিকা প্রাইমারি বাচ্চার সাথে বিয়ে দিয়ে দেয়নি তো তারা? গুড নোস। সদ্য বিয়ে হওয়া বউয়ের সম্পর্কে কৌতূহল জাগতে গিয়েও আকর্ষণ হারিয়ে ফেলল হৃদ। আবেগী হয়ে গা ভাসাবার মানুষ সে নয়, তাই বউ সম্পর্কে জানার আর আগ্রহ রইল না। হাতের কাবিননামাটা বেখেয়ালিভাবে সেখানেই ফেলে দিল হৃদ। সাথে নেওয়ার প্রয়োজন বোধ করল না, আর না মায়ার খোঁজ করতে চাইল। উদাসীন হৃদ কর্মক্ষেত্রে গিয়ে নিজের বিয়েটাকে ভুলে গেল। বিয়ের মতন পবিত্র সম্পর্কটা ভুলে দুজন সামনে এগোতে চাইল। হলো তাই। দুজনের কারো মাঝে তাদের বিয়েটা নিয়ে মাতামাতি দেখা গেল না। এমনকি সেদিনের পর আজ পর্যন্ত কেউই এই অপ্রকাশিত বিয়েটা নিয়ে কারোর সামনে মুখ পর্যন্ত খোলেনি
রিত কারোর সাথে বলা প্রয়োজন মনে করেননি। মায়া আর মায়ার পরিবারের ভয়ে কাউকে কিচ্ছু বলছে না। ভাগ্যের ফেরে এক হওয়া মানুষের দুটো পুনরায় সম্মুখে দাঁড়াবে কিনা তাও জানা নেই। মায়ার জীবনে হঠাৎ আগন্তুকের আগমন ঘটেছিল 2017-তে। সেবার মায়া মাত্র নবম শ্রেণীতে পড়ত, দশম শ্রেণীতে উঠবে। ডিসেম্বরের 1 তারিখে মায়ার ফাইনাল পরীক্ষা ছিল, আর নভেম্বরের 2 তারিখে ছিল মায়ের জন্মদিন। বলা যায় মাত্র 1 মাস ছিল মায়ের পরীক্ষায়। তাহলে বুঝতেই পারছেন ফাইনাল পরীক্ষার মতো জটিল বিষয়টাও মাথায় রেখেই ধেই ধেই করে নাচতে নাচতে আরিফ ভাইয়ের হাত ধরে চলে গিয়েছিল সে ঢাকা শহরে জন্মদিনটা স্পেশালভাবে পালন করার জন্য। হয়েছিল তাই। মায়ার জীবনের সবচেয়ে স্মরণীয় জন্মদিনটাই ছিল 2017-তে, মায়ার 16তম জন্মদিনে। সেই দিনটার কথা আজও মনে করলে বুক দুমড়ে ওঠে তীব্র ভয়ে। উফ, কি ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছিল মায়া সেই রাতে ওই অচেনা লোকটির সাথে। চেনা নেই জানা নেই, তারপরে হুট করে ওই লোকটার সাথে বেঁধে গেল। হুজুর টাইপ বুড়ো লোকটা যদি মায়ের চরিত্র নিয়ে কথা না বলতো তাহলে হয়তো বিষয়টা অন্যরকম হতো। স্বাভাবিকভাবে মায়া তাদের বোঝাতে পারতো আসলে মায়া সত্যি বিপদে পড়ে ওনার কাছে সাহায্যের জন্য এসেছিল। কিন্তু তেমন কিছুই হলো না। উল্টো কলঙ্কের তকমা গায়ে মেখে ভয় দেখিয়ে বিয়েটা দিয়ে দিল একটা অপরিচিত লোকের সঙ্গে, যার নামটা পর্যন্ত জানা নেই মায়ার। যাকে মায়া সাহায্য করতে চাইছিল বিপদগ্রস্ত বলে, তার সাথেই মায়ার বদনাম রটিয়ে সোজা বিয়ে। উফ, সেই পরিস্থিতির কথা ভাবতেই গা শিউরে ওঠে মায়ার। মায়ার জীবনে মায়া এত জটিল আর স্মরণীয় মুহূর্তে দ্বিতীয়টা পায়নি। মায়ের কথাও পাওয়ার কথাও না। বাপ ভাই আর পরিবারের ছায়াতলে বড় হয়েছে মায়া, তাই কখনো সেইভাবে পুরুষ মানুষের সঙ্গে চলাফেরা ছিল না তার, শুধু বাড়ির আপন পুরুষগুলো ছাড়া। এই যেমন চাচাতো খালাতো ভাই বোনেরা ছাড়া আর কি। আচ্ছা, যাই হোক, এবার আসি মূল কথায়। মায়া যার সাথে বিয়ে হয়েছিল লোকটাকে মায়ার রাতের আধারে রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলোয় দেখেছিল সে রাতে। তারপর মায়াদের সাহায্যকারীর বাসায়, মানে মায়ার যে বাসায় ফিরে বিয়ে দেওয়া হয় সেই বাসায় দেখেছিল লোকটাকে প্রদীপের মৃদু আলোয়, মানে কারেন্ট ছিল না। সে রাতে বেশ ঝড় ঝপটা তুফান হয়েছিল বলে সেই এলাকায় বিদ্যুৎ সংকটে ছিল। সেজন্য মূলত কারেন্ট ছেড়ে ছোট্ট একটা মোমবাতির অল্প আলোয় মায়াদের দুজনের বিয়েটা দিয়েছিল কাজী সাহেব। আরিফ ভাইকে হারিয়ে ফেলা কাজী সাহেবের হুমকি ধামকি, আবার অচেনা লোকটাকে নিয়ে ভয়, টেনশন, সবকিছুর মিলিয়ে মায়ের অবস্থা ছিল যা তা বলার বাহিরে। আতঙ্ক এতটাই ছিল যে ওই অল্প দেখা স্বামীর মুখটা মায়া আর মনে রাখতে পারেনি। মানে সোজা কথা ভুলে গেছে আর কি। এমন না মায়া ইচ্ছাকৃতভাবে অচেনা স্বামীর চেহারাটা ভুলে গেছে, তাকে মনে রাখতে চায় না বলে। আসলে সত্যি বলতে লোকটাকে মায়া মনে রাখতে চেয়েছিল। এর জন্যই সেদিন রাতে শেষ প্রহরে পালিয়ে আসার সময় ঘুমন্ত স্বামীর মুখটা মায়া বেশ ভালোভাবেই দেখেছিল। জীবনের শেষ দেখা বলে স্বামীর মুখটা স্মরণে রাখতেও চেয়েছিল, কিন্তু ভাগ্য মায়ের সহায় হলো না। মায়ের ছোট্ট মস্তিষ্ক থেকে আস্তে আস্তে স্বামী নামক লোকটার আবছা আলোয় মুখটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজকাল স্বামীর মুখটা স্মৃতিচারণ করলেও তেমন কিছুই আসে না মস্তিষ্কে, শুধু ধোঁয়াশা একটা মুখ ছাড়া। তবে লোকটা বডি ফিটনেস আর হাইটটা শুধু চোখে ভাসে ওই একটু আর কি। ফ্রিতে তো লোকটার নামটাও জানে না যে স্মরণে রাখবে বা খোঁজে বের করব। কি এক বিয়ে হলো মায়ার। হঠাৎ হওয়া স্বামীটা কেমন ধুম করি বিলুপ্ত হয়ে গেল মায়ের জীবন থেকে। 2017 সালে হওয়া ওই ঘটনার পর বিগত 1 বছর 5 মাস পর আবারও মায়ার জীবনে এক নতুন মোড় নেয়। নবম শ্রেণী পাশ করলো মায়া, দশম শ্রেণী এইচএসসি পরীক্ষা দিল, রেজাল্টও বের হলো। মোটামুটি ভালো রেজাল্ট পেয়ে পাশ করলো। 2019-এর দিকে কলেজে উঠবে।
যথারীতি মায়ের কলেজে ভর্তি হওয়ার চিন্তাটাও মায়ের ভাইয়ের উপর ছিল বরাবরের মতো। এতে অবশ্য মায়ের নিজস্ব কোনো মতামত নেই। পরিবারের মেয়ে, তারা যেখানে বলবে সেখানে ভর্তি হতে হবে মায়াকে, এক কথা। তাই পড়াশোনার বিষয়ে কখনো মাথা ঘামায়নি। মায়ের সাথে অবশ্য এক দলে জুয়ো আছে। ওকেও মায়ের ছোট চাচা মায়ের সাথেই ভর্তি করাবে। যেহেতু মায়েরা দুজন জন্মের পর থেকে একসঙ্গে হেলে দুলে বড় হয়েছে, পড়াশোনা একত্র করেছে, সেহেতু মায়াদের আলাদা করাও চিন্তাতে আপাতত ছিল না। তাই সহপাঠী হিসেবে জুইকে পাবে এটাও নিশ্চিন্তে ছিল মায়া। আচ্ছা, যাই হোক, পরিবারগত অনেক বুঝ পরামর্শ করার পর মায়া তার বাবা ছোট চাচার আদেশ হলো মায়াদের দুজনকে চট্টগ্রামে ভর্তি করাবে। মানে মায়াদের প্রথমে আরিফ ভাইয়ের ফ্ল্যাটে থাকতে হবে, পরবর্তীতে সময় যখন মায়েরা হোস্টেলের সিটে পেয়ে যাবে তখন মায়াদের দুজনকে হোস্টেলে দেওয়া হবে, এমনটাই কথা হলো। তাই ভর্তি পরীক্ষার জন্য ভাইয়ের হাতে ধরে সোজা চলে গেল আশুগঞ্জ টু চট্টগ্রাম শহরে। আরিফ ভাই তখন সবেমাত্র মাস্টার করছিল। সেই বছরই তার লাস্ট ইয়ার ছিল মাস্টার্সের। আরিফ ফাইনালিস্টের ছিল। চট্টগ্রামে ভাইয়ার পড়ালেখার সুবার্থে থাকলেও চট্টগ্রাম শহরটার সাথে মায়ের আত্মীয়তার সম্পর্ক ছিল আরও একটা। সোজা কথা বলতে গেলে মায়ের নানু বাড়ি আর আম্মুর নিজ বাড়ি। সেই হিসেবে প্রতি বছর মায়াদের যাতায়াত করত চট্টগ্রামে। কিন্তু তারপরও মায়ার এই চট্টগ্রাম শহরটাকে আপন মনে হতো না। এখানে পড়াশোনা নিয়েও ছিল বেশ আপত্তি। মায়ার ইচ্ছা ছিল আশুগঞ্জে কোথাও ভর্তি হবে। সেখানে মায়ার স্কুল সহপাঠীরাও ছিল, তাদের ছেড়ে আসতেও মন নারাজ। মায়ার এত নারাজগিটা চোখে দেখেনি কেউ, কানেও তোলেনি। ছোট্ট মানুষ হয়, পরিবারের বড়রা যা বলে সেটাই শুনতে হতো মায়ার আজও মনে আছে সেদিনকার কথা। মায়ার মা আঁচল ধরে কি কান্নাকাটি না করেছিল। উফ, কাঁদতে কাঁদতে গোটা একদিন খাওয়া দাওয়া বন্ধ করেছিল চট্টগ্রামে পড়তে যাবে না বলে। তারপরও মায়ার এত বিদ্রূপ শুনে তুলে এক প্রকার বাধ্য হয়েই এসেছিল চট্টগ্রামে আরিফ ভাইয়ের হাত ধরে। প্রথম কয়েকদিন তোর জোর করে মন খারাপ চালিয়ে রেখেছিল বাড়ির সবার সাথে, যাতে একটু মায়া দয়া দেখিয়ে মায়াকে এখান থেকে নিয়ে যায়। কিন্তু ভাগ্য মায়ার এবারও হতাশ করলো। মায়ার ভীষণ রকমের মন খারাপে মায়ার বাবার শক্ত মন নরম হলো না, আর না মায়ার এখান থেকে যাওয়া হলো। প্রচণ্ড অনীহা আর বুক ভরা কষ্ট নিয়েই আরিফ মায়াদের চট্টগ্রাম কলেজে ভর্তি করে দিল। মায়াদের বাসা থেকে কলেজ দ্রুত ছিল 10 থেকে 15 মিনিটের মতো। তাই রোজগারের মতো আরিফ মায়াদের কলেজে নামিয়ে দিয়ে তারপর সে নিজের ভার্সিটিতে যেত। আরিফ মায়ার নিজের পড়াশোনার পাশাপাশি একটা কোচিং সেন্টারেও ক্লাস করাতো টিচার হিসেবে। আর মায়ারা কলেজ শেষ করে বিকাল দিকে আবার আরিফের কোচিং সেন্টারেও যেত বই খাতা নিয়ে ক্লাস করতে। মায়া আর জুই দুজনেই ছিল মানবিকের স্টুডেন্ট। মূলত মায়ার ছোট থেকে রাজনৈতিক বিষয়গুলোতে প্রচণ্ড ইন্টারেস্ট ছিল, বিধায় সেজন্য মানবিক নিয়ে পড়াশোনা করা আর কি। সত্যি বলতে রাজনৈতিক বিষয়গুলো থেকে রাজনৈতিক কূটনৈতিক বুদ্ধিগুলো মায়ের হেব্বি লাগতো বলেই বাসার কাউকে না জানিয়ে নিজেই এই মানবিক বিভাগে ঢুকেছিল 9ম শ্রেণীতে। জুই অবশ্য প্রথমে সায়েন্স নিয়ে পড়াশোনা স্টার্ট করেছিল, পরে সায়েন্সের বইয়ের সাথে উঠতে না পেরে বাধ্য হয়েই সায়েন্স ছেড়ে মানবিক শাখায় মায়ের সাথে যোগ দেয়। কিন্তু কে জানতো মায়ের এই অত্যাধিক পরিমাণের রাজনৈতিক পছন্দ করাটা যে মায়ের ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে যাবে সেটা। মায়ের বাল্যকালের মজা করাটা আজ মায়ের উপরই ভারী পড়ে গেল। এর জন্য মানুষ বলে কোনো কিছু নিয়ে মজা করতে নেই। সময়ের ব্যবধানে সেই বিষয়গুলো মায়ের উপর পড়তে বেশিক্ষণ লাগে না, সেটা মায়া আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। পারারই কথা। মূলত মায়া সব সময়
ক্লাসমেট বা কাজিনদের জোর গলায় বলে বেড়াতো। মায়ের রাজনৈতিক পছন্দ, নেতার ক্ষমতা পছন্দ, তাদের কূটনৈতিক বুদ্ধিগুলা পছন্দ, ভবিষ্যৎ মন্ত্রী হওয়ার ইচ্ছাও মাঝে মধ্যে প্রকাশ করত বোকার মতো। মায়ের এই অতি আগ্রহের কথাগুলো মায়ের বান্ধবীরা শুনতো মনোযোগ সহকারে। তারপর বুক ভরা দোয়া দেওয়ার আগে মাইশা বলতো, শোন মায়া, তুই মন্ত্রী হলে আমাদের কি উপকার করবি সেটা আগে হিসাব নিকাশ কর। ফ্রিতে তো দোয়া আর ভোট কোনোটাই দেয়া যাবে না, তাই না? দেখ মায়া, আমরা 6 বান্ধবী আছি তোর। আমাদের ডিমান্ড কিন্তু তেমন বেশি কিছু না, শুধু প্রত্যেককে একটা করে সরকারি চাকরি আর বিসিএস ক্যাডার জামাই পাওয়াই দিবি, ব্যাস এতটুকুই। শোন মায়া, প্রেমটা না হয় আমরা কম্প্রোমাইজ করে নিব 6 বান্ধবী, বেসরকারি বা বেকার পোলাপানের সাথে করে, কারণ অসহায় পোলাপানদেরও তো একটা জাতিগত অধিকার আছে সুন্দরী মাইয়াগুলোকে প্রেম করার। সেই আত্মত্যাগে প্রেম করব বেকার ছেলের সঙ্গে, কিন্তু জামাই বেলা কিন্তু নো কম্প্রোমাইজ। জামাই কিন্তু আমাদের বিসিএস ক্যাডারই লাগবে, বলে দিলাম, নয়তো আমাদের সবার ভোট আর দোয়া তোর জন্য ক্যান্সেল। মায়াদের বান্ধবীদের কথায় তদারকিতে দ্রুততার সঙ্গে মাহি বাধা দিয়ে বলতো, দোষ রিক্তাকে মন্ত্রী হওয়ার দোয়াটা দ্রুত ক্যান্সেল কর। ওইটা রং নাম্বার। রিক্তা ভবিষ্যৎ মন্ত্রী হওয়ার মানে আমাদের দেশের ঘোর বিপদ ডেকে আনা। রিক্তা যে বোকা গিলু দেখা যাবে ওর সামনে দিয়ে পুনরায় পাকিস্তানিরা আমাদের দেশ নিয়ে যাবে কূটনৈতিক করে, আর ও কিছুই বুঝতে পারবে না। দেশ বলে কথা, বিপদের ফেলা যাবে না। তাই রিক্তার মন্ত্রী হওয়া দোয়া ক্যান্সেল কর তুই, বরং রিক্তার জন্য একটা নেতা জামাই দোয়া করে দে শক্তপোক্ত, কালো বেটে অসুন্দর বুড়িওয়ালায় যেমনই হোক, ব্যাস মন্ত্রী হোক, তাহলেই চলবে। কি রে, তোর চলবে না? মাইশার কথায় পাশ থেকে ফোরন কাটলো সুমি অতি উৎসাহে বলতো, হ মাইশা ঠিক কইছে, রিক্তারে মন্ত্রী বানায় দেশকে বিপদে ফেলার দরকার নাই। রিক্তা থাক, তোর মন্ত্রী হওয়া লাগবো না। মন খারাপ করিস না দোস্ত, যা আমরা তোরে মাইশার কথায় মন্ত্রী জামার জন্য দোয়া করে দেব না। হ্যাঁ, তোর মন্ত্রী মশাই অসুন্দর হোক সমস্যা নেই, কিন্তু তাকে অবশ্যই রকচটা মন্ত্রী হতে হবে, যেন কথায় কথায় তোকে এমনি 2-4টা থাপ্পড় মারার ভালোবাসে। বেশ কৌতূহল হয়েই মায়ার 6 বান্ধবীরা আকাশমুখী 2 হাত তুলে মোনাজাত করতো মায়ার জন্য। ভীষণ রকমের খেপাতো মায়াকে, মাঝে মধ্যে বোকার মতন চেতে যেত মায়া। ওদের উল্টোপাল্টা দোয়া আবার মাঝে মধ্যে বেশ এনজয় করত। যখন ভবিষ্যৎ মন্ত্রীর বউ বলে থাকতো মায়াকে, এই একটা কথাই কখনো মায়া চেতে যেত না, বরং ভালো লাগতো। পছন্দের রাজনৈতিক বলে কথা, নেতা জামাই পাইলে সমস্যা কি, বরং ভালোই লাগবে। মনে মনে যেমন বান্ধবীদের দোয়া করা নিয়ে খুশিতে থাকতো, তেমনই ভয়ে ভয়ে থাকতো। এই ভেবে যে মায়ার দেখা জীবনে একটাও ইয়াং নেতা ছিল না, সবগুলো নেতা ছিল কেমন বুড়া মোটা তাজা আর কালো ভুঁড়িওয়ালা বয়স্ক লোক। এখন বান্ধবীদের দোয়াতে যদি বুড়ো জামাই পায়, তো বুড়ো জামাই কি শুধু মায়া ধরে ধরে মারবে নাকি? মায়ের এত সব চিন্তাতে জল ঢেলে গেল ওই হঠাৎ হওয়া বিয়ের পরপরে। আজ বছর 1.5 হলো মায়া কাউকে বলেনি মায়ার রাজনৈতিক পছন্দ বা মন্ত্রী সাহেবও পছন্দ। কেউ এই নিয়ে মজা করলেও চুপ থাকতো। বিয়ে নিয়ে মায়ার হঠাৎ চুপ থাকার কারণটা আজও কেউ ধরতে পারল না। পারবে কিভাবে? মায়া কাউকে আজ পর্যন্ত মায়ের হঠাৎ হওয়া বিয়ের ঘটনাটি খুলে বলেনি, এই ভয়ে যে বিয়ের মতো এত বড় একটা জটিল ঘটনা শুনলে সবাই মায়াকে দোষ দিবে। তাছাড়া পরিবারের যখন মায়াকে এই বিয়ের ব্যাপারে কিছু বলবে, তখন মায়া কি বলবে তাদের? মায়ার কাছে তো উত্তর নেই। তাছাড়া মায়ার আব্বু ভীষণ রকমের রাগী আর জেদি মানুষ। ওনার কানে এই খবর যাওয়া মানেই মায়াকে কেটে নদীতে ভাসিয়ে দেওয়া। আব্বুর ভয়ে আজ পর্যন্ত মায়া জুয়ের সাথে পর্যন্ত বিয়ের বিষয়টা শেয়ার করেনি, ভবিষ্যতে কখনো করবে বলেও মনে হয় না, কারণ মায়ার সেই সৎ সাহস নেই। মায়া জানে না লোকটা কে ছিল আর কাকেই বা সে রাতে মায়া বিয়ে করেছিল।
আব্বু এই বিষয়ে মায়াকে কিছু জিজ্ঞাসা করলে মায়া লোকটার নামটা পর্যন্ত বলতে পারতো না। এর জন্য মূলত চুপ থেকে গেল নীরবে। তাছাড়া মায়া বিগত 1.5 বছরের দুটো বিষয় লক্ষ্য করেছে। আগে বিয়ে শব্দটা মায়ের মাথায় আসলে প্রথম ভয় পেত, কিন্তু আজকাল শুধু হতাশা কাজ করে নিজের মাঝে স্বামী শব্দ নিয়ে। নাম ধাম ঠিকানা পরিচয়পত্র কিছুই জানে না তার। যাও একটু করে লোকটার ফেসটা মাথায় ছিল, দীর্ঘ সময়ের দূরত্বে তা আদৌ আলো চেহারাটাও ভুলে যাচ্ছে দিন বা দিন। মায়ের কপালে কি আছে কে জানে, কিন্তু সেই মানুষটার জন্য মায়ার জীবন যেন থেমে আছে। অদ্ভুতভাবে আজও তার কথা মায়ের স্মৃতিতে গেঁথে আছে ধীরভাবে। নিশ্চিন্ত বিয়েতে অনিশ্চিন্ত স্বামীর দেখা ইহজীবনেই পাবে না এটাও জানে। তারপরও লোকটা মায়ের মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে। দীর্ঘ মনস্তাত্ত্বিক বিষয় ভেবেই দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মায়ার জীবনে ফেলে আসা দিনগুলো আবারও একবার স্মৃতিচারণ করলো বিছানায় পা দুলাতে। বুকে ভারী নিঃশ্বাস ফেলে ঘাড় ঘুরিয়ে তাকালো জুয়ের দিকে। মেয়েটা সেই তখন থেকেই সেজে যাচ্ছে, থামাথামি নাই। 1 ঘন্টার বেশি সময় হবে আয়নার সম্মুখে বসেতে সাজতে। তারপরও সাজ কমপ্লিট হলো না মেয়েটার আজব। এবার বেশ বিরক্তিতে কপাল কুঁচকে আসলো মায়ার। জুয়ের এত দেরিতে? আজ মায়াদের কলেজের নবীনবরণ অনুষ্ঠান। মায়াদের ক্লাস অবশ্য আরও মাস খানিক আগে শুরু হয়েছিল, কিন্তু মায়াদের নবীনবরণ অনুষ্ঠানটা একটু দেরিতে হচ্ছে বিশেষ কিছু অতিথির জন্য। বলতে গেলে মায়াদের কলেজের ফাউন্ডেশনদের জন্য স্যারদের নাকি এই অনুষ্ঠানটা পিছাতে হয়েছে। এটা মায়াদের সিনিয়রদের বলা কথা। ভাই প্রতিষ্ঠানের ফাউন্ডেশন বলে কথা, তাদের জন্য 1 মাস কেন, চাইলে 5 মাস পিছাতেও কারো সমস্যা হবে না। যাই হোক, সেসব কথা কলেজে নিয়ে আপাতত মায়ের মাথা ব্যথা নেই। কে আসলো কে গেল সেটা মায়ের দেখার কথা না। মায়ার বিষয় হচ্ছে এই মুহূর্তে জয়ীকে নিয়ে। মেয়েটা এখনও বিরতিহীন সেজে যাচ্ছে। সামান্য একটু অনুষ্ঠানের জন্য এত সাজতে হবে, আজব। এবার মায়া বেশ চটে গিয়ে রাগে গলায় বলল জুইকে, অসভ্য মাইয়া, আর কতক্ষণ আমাকে এভাবে বসিয়ে রেখে সাজবি? সামান্য একটা অনুষ্ঠানের জন্য তোর এত সাজতে হবে? হ্যাঁ, লাইন মারতে যাবি কলেজে? আরিফ ভাইয়ের কাছে বিচার দিব তোর নামে, দেখিস আমি। মায়ের যেতে যাওয়াতে তাড়াহুড়ো করে জুই আয়নার সম্মুখে ঝুঁকে পড়ে লিপস্টিক লাগাতে বলল, শুধু শুধু রাগিস কেন মায়া? এই তো শেষ আমার, আর অল্প। জুই, এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস। সত্যি আমার গরম লাগছে এই মরার শাড়ি পরে। তুই কি উঠবি নাকি আমি তোকে ফেলে রেখে চলে যাবো ভাইয়ের সাথে? আয়নার সামনে থেকে তাড়াহুড়োয় মেকআপের জিনিসপত্র গোছাতে ব্যস্ত ভঙ্গিতে জুই বলল, সরি বোন, এই তো শেষ আমার। চল দ্রুত চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। অনুষ্ঠান শুরু হয়ে গেলে সিনিয়রদের প্যারায় পড়ে যাব আমরা। চল। জুয়ের হঠাৎ এত তাড়াহুড়ায় গাঢ় দৃষ্টিতে তাকিয়ে থেকে ঠোঁট উল্টালো মায়া। মেয়েটা সত্যি পাগল। এই একে তো নিজেই দেরি করবে, তার উপর আবার সেটা নিয়ে নিজেই আফসোস করবে। অদ্ভুত। আজ আর আরিফ বাইকের চললো না। আজ আর আরিফের বাইকে চললো না মায়ারা কেউ। যেহেতু শাড়ি পরেছে তাই রিক্সা ধরে সোজা কলেজ গেটে নামতেই চোখে পড়লো কলেজে ভারী প্যান্ডেলে সাজসজ্জা, সেই সাথে কলেজের ছাত্রছাত্রীদের ভারী পোশাক। এই যেন এক লাল সবুজের পতাকা হয়ে আছে সবাই। আহা, কি অদ্ভুত ভালোবাসার টান দেশের জন্য, যার জন্য এই ভরা দিন দুপুরে সবাই লাল সবুজ পতাকা হয়ে ঘুরছে আশেপাশে। ছেলেরা সবাই লাল পাঞ্জাবি আর মেয়েরা সবাই সবুজ শাড়িতে আবদ্ধ। এই আবদ্ধ হওয়া থেকে কিন্তু মায়ারাও বাদ যায়নি। জুই আর মায়া দুজনেই সবুজ রঙা শাড়ি পরেছে। পার্থক্য শুধু একটাই, মায়ার শাড়িটা জামদানি। ব্যাস। ছোট্ট পা ফেলে কলেজের গেট ধরে ভেতরে ঢুকে বুঝলো মনে হয় একটু দেরি করে ফেলেছে। মায়ারা আরও আগে আসা উচিত ছিল, কারণ অলরেডি অতিথিদের আসার সময় হয়ে গেছে। মায়াদের পিছনে বিশেষ অতিথি আর প্রধান অতিথির গাড়ি ঢুকলো গেট ধরে। তার মানে এই কলেজের এরাই ভিআইপি, সেই সাথে এই কলেজের ওনার। ছাত্রী জনসভা
মায়া গিয়ে বরাবরই পিছনের সারিতে বসলো। যেহেতু দেরিতে এসেছে তাই আপাতত মায়াদের জায়গাটা পেছনের সারিতেই হলো। মায়ের হাতে ফোন নেই, জুইয়ের হাতে আরিফ একটা ফোন আছে, এটাই দিয়ে সে অলরেডি ছবি তোলা শুরু করে দিয়েছে। মায়া বিরক্তি ঝেড়ে ঘাড় ঘুরে পেছনে তাকিয়ে দেখলো, তৎক্ষণাৎ দৃষ্টিতে ভিড়ল অতিথিদের ঝাঁকঝমকপূর্ণ বেশ কয়েকটা সাদা কালো গাড়ি। গেট ধরে ভেতরে ঢুকছে তারা। সিনিয়র ভাইরা আপুরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের ফুল ছিটিয়ে বরণ করছে। সেই বরণে স্যাররাও দাঁড়িয়ে আছে হাতে ফুলের তোড়া নিয়ে। দূর থেকে অল্প স্বল্প চোখে লাগলো মায়ার। 3টা গাড়ি থেকে 3জন মানুষকে বের হতে দেখলো ধপধপে সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায়। একজন বেশ বৃদ্ধা আর বয়স্ক টাইপের লোক, সাদা পাকা দাড়ি আর চুলে ভরপুর ওনার। দ্বিতীয়জন অর্ধবয়স্ক হবে, বয়সটা 60 উঠতে হবে। ওনার চুলগুলো দূর থেকে ঠাউর করতে পারছে না কতটা পাকা হবে, তবে তৃতীয়জনকে চোখে লাগার মতন ছিল। দূর থেকে এক ঝলক দেখেই বুঝতে পারল শত নারী রাতের স্বপ্ন হতে বাধ্য এই পুরুষ। আহা, এই বুঝি সেই পুরুষ যাকে নিয়ে বিগত 1 মাস ধরে গুঞ্জন শুনছিল কলেজের সিনিয়র আর মায়ের ক্লাসমেট মেয়েদের মাঝে। হতে পারে অস্বাভাবিক কিছু না, সুন্দর পুরুষদের নিয়ে মেয়েরা সুন্দর সুন্দর স্বপ্ন দেখবে, এটাই স্বাভাবিক। মায়া বিবাহিত না হলে এই মুহূর্তে মায়া লোকটার প্রথম ঝলকে ক্রাশ খেয়ে পাকা হয়ে যেত, কিন্তু বিবাহিত মহিলাদের তো পরপুরুষকে দেখা পাপ। এখন মায়াও লোকটার দিকে নজর দিলে পাপ হবে নিশ্চিত। তাই গুমোট নিঃশ্বাসে সভ্যসুলভ দৃষ্টি সরিয়ে নিল লোকটার থেকে। ঠিক হয়ে বসতে বসতে দেখলো লোক 3জনকে প্রিন্সিপাল স্যার বাকি স্যাররা এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের কক্ষের দিকে। পেছন পেছন সিনিয়র ভাইরাও আছেন। মায়া এবার ঘাড় ঘুরিয়ে সোজা হয়ে বসলো, কারণ ওনার সবাই এবার হয়তো মায়েদের সামনে এসে বসবেন স্টেজের আসনে। মায়ের মনোযোগ খালি আসনের দিকে। সিনিয়র ভাইয়েরা কত ছোটাছুটি করছে অনুষ্ঠান সামলাতে গিয়ে। এই গরমে এক একজন ঘেমে নাজেহাল অবস্থা। লাল পাঞ্জাবি ঘেমে পিঠে দয় লেপ্টে আছে তাদের। প্রধান অতিথি, বিশেষ অতিথি, সাইড অতিথি দেখার জন্য অল্প স্বল্প কৌতূহল ছিল মায়ার, কিন্তু মায়ার মনোযোগ সব নষ্ট হয় হঠাৎ পেটে গোতা খাওয়ায়। বিরক্তি নিয়ে চাইলো পাশে। জুই ঠোঁট উল্টিয়ে মায়ের কানের কাছে মুখ নিয়ে বলল, মায়া, আমি ওয়াশরুম যাব, প্লিজ আমার সাথে চল। বাসা থেকে মাত্র আসলো ওরা, এখন বসতে না বসতে ম্যাডামের ওয়াশরুমে তারা পেয়ে গেল। এতক্ষণ বাড়িতে কি করছিল, তখন ওয়াশরুম যায়নি কেন? মেজাজ খারাপে চাপা রাগে দাঁত পিষে বলল মায়া, এই তুই কি আজকে শপথ করছস আমাকে শান্তি দিবি না? এমনই তোর জন্য আমার লেট হলো, এখন বসতে না বসতে তোর ওয়াশরুমের কাজে লেগে গেল। প্লিজ মায়া, চল না। আসলে সাজুগুজু করে ব্যস্ত ছিলাম বলে ওয়াশরুমে যাওয়া হয়নি। ভেবেছিলাম সাজ শেষ করে একেবারে যাব, কিন্তু তাড়াহুড়ো করে এখানে চলে এসেছি বলে আর যাওয়া হয়নি। প্লিজ চল না বোন। গুড, ভেরি গুড, ভালো কাজ করেছিস। তখন যখন ওয়াশরুমের কাজ চেপে সাজুগুজু কাজ চালিয়ে যেতে পেরেছিস, এখনো তাহলে চেপে যা, মুচড়ামুচড়ি করে গোটা অনুষ্ঠানটা পার করে দে। আমি জানি তুই পার, তোকে পারতেই হবে। চাপাবাজিতে তুই যে দক্ষ সেটা প্রমাণ করার জন্য হলেও এখন চুপচাপ বসে থাক। আমি পারবো না তোর সাথে কোথাও যেতে। কথাটা বলেই সামনে তাকাতে চাইলে পাশ থেকে জুই খপ করে মায়ের হাতটা চেপে ধরে অসহায় গলায় বলল, প্লিজ মায়া, চল না প্লিজ, বেশি এমার্জেন্সি পেয়েছে, প্লিজ। অল্প ঠোঁট কামড়িয়ে ওর মতি গতিয়ে বোঝার চেষ্টা করলো। জুইয়ের অসহায় ফেসটা দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মেয়েটা আসলেই মায়াকে আজকে শান্তি দিবে না। ওয়াশরুম বাহিরে দাঁড়িয়ে আছে, হাতে জুইয়ের ব্যাগ আর ফোন, আর কাঁধে মায়ের ছোট্ট ব্যাগটা ঝুলছে। করিডোরে দাঁড়িয়ে আশপাশটা নজর বুলালো। না, আপাতত এই দিকটায় তেমন একটা মানুষ নেই, সবাই মাঠের স্টেজের দিকটাই আছে। ওয়াশরুমের বাইরে করিডোরের একপাশের দেয়ালে থাই গ্লাসে নিজেদের প্রতিবিম্ব এক পলক দেখে নিল। গোছানো শাড়ি, সবুজ চুড়িতে খারাপ লাগছে না মায়াকে, ঠিকঠাকই লাগছে। তারপরও চঞ্চল হাত দুটো দিয়ে ছেড়ে রাখা চুলগুলো আরও একবার গুছিয়ে নিল। অল্প ল্যাপটানো কাজলটা মুছে নিতেই তখন কানে বাজলো কারো উগ্রতা গমগমে ডাক, এই মেয়ে এদিকে শোনো। সহজ সরল ভাবেই ঘাড় বাঁকিয়ে পাশে তাকালো। চোখে লাগলো
মায়াদের পৌরনীতি ম্যাডামকে। তিনিও হাফ সিল্কের লাল সবুজ সংমিশ্রণে শাড়ি পরিহিত, বয়স 35, শ্যামবর্ণ, গায়ে রংটা খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। তবে উনি এত মনোযোগ দিয়ে কাকে ডাকছে সেটা লক্ষ্য করতে চাইলে বুঝলো ম্যাডাম আসলে মায়াকে অনুসরণ করে রাখছিল। অল্প চমকিত হলো মায়া, এক বুক সাহস নিয়ে গেল ম্যাডামের সামনে। মায়াকে দেখেই ম্যাডাম তাড়াহুড়োয় প্রশ্ন করে বললেন, কোন ডিপার্টমেন্ট? ম্যাডামের তাড়াহুড়ার কথায় মায়া কিছুই বুঝতে পারছিল না। তিনি মায়াকে সিনিয়র ভাবছেন হয়তো, তাই মিনমিন স্বরে ম্যামকে শুধরিয়ে বলল, ম্যাম, আমি মানবিক ডিপার্টমেন্টের নতুন ছাত্রী, ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। ব্যস্ততার ম্যাম ফের বলল, ও, তার মানে তুমি আমার ছাত্রী। আচ্ছা শোনো, আমার হাতের এই ফাইলসগুলো ফাউন্ডার স্যারকে রুমে নিয়ে যাও, সোজা প্রিন্সিপাল স্যারকে দিবে, বলবে সুলতানা ম্যাডাম দিয়েছে, কেমন? যাও। এতক্ষণ না চমকালেও এবার বেশ জড়সড় চমকালো ম্যামের কথায়। ফাউন্ডেশন স্যারের রুমে যাবে মানে? সেখানে তো এই মুহূর্তে সবাই বসে আছে। মায়া যাওয়ার মানেই নির্ঘাত ভয়। এত বড় বড় মানুষদের মাঝে মায়া ছোট্ট মানুষ হয়ে কেন যাবে? উফ, মায়ের এত এখনই ভয়ে বুক কাঁপছে ডিপ ডিপ করে। এই কাঁপাকাঁপির রোগ নিয়ে সেখানে যাবে কিভাবে? কোনো কারণে যদি কাঁপতে কাঁপতে জ্ঞান হারায় সবার সামনে, তো ছি, কি লজ্জাজনক ব্যাপার। অজস্র ভয় থাকার পরও ম্যাডামের মুখের উপর না করার সাহস হলো না মায়ার। তাছাড়া ম্যাম যদি মায়াকে বেয়াদব বলে ধমক লাগায়, সেই ভয়ে ম্যাডামের হাত থেকে কাগজপত্রগুলো মায়ের হাতে তুলে নিল। ম্যাডাম তাড়াহুড়ায় মায়ার হাত খালি করে ব্যাগ আর ফোনটা নিজের কাছে রাখতে রাখতে বলল, ফাইলসগুলো প্রিন্সিপাল স্যারকে দিয়ে তারপর ম্যাডামের কাছে থেকে মায়ার ব্যাগ আর ফোনটা সংগ্রহ করে নেওয়ার জন্য। অসহায়ের মতো মায়া মাথা নাড়তেই ম্যাম দ্রুত পদে চলে গেল অফিস রুম দিকে। অসহায় মায়া ঠোঁট উল্টিয়ে এক পলক ওয়াশরুম বন্ধ দরজার দিকে তাকালো। মেয়েটা সত্যি আজকে মায়াকে শান্তি দিবে না। এখনো ওয়াশরুমে বসে আছে। প্রচণ্ড অস্বস্তির সঙ্গে ফাউন্ডেশন স্যারের দরজায় কড়া নেড়ে অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ল বেশ কয়েকজন মানুষকে। বেশ করে অতিথি সবাই এখানেই বসা, তার মানে তারা এখনো স্টেজে ওঠেনি। মায়া এই প্রথম কলেজের ফাউন্ডেশনে স্যার সরাসরি দেখলো। দেখতে সবাই মাশাল্লাহ, তিনজনই সাদা ধপধপে পাঞ্জাবি পরিহিত। ওনাদের সবাইকে দেখে সর্বপ্রথম মায়ের মাথায় যেটা আসলো সেটা হলো, ওনারা সবাই কি নেতার বংশধর নাকি? কি চাই? ভরাট গলার প্রিন্সিপাল স্যারের হঠাৎ প্রশ্নে থতমত খেয়ে গেল মায়া। প্রচণ্ড অস্বস্তিতে সিটিয়ে ধীর গলায় বলল, স্যার, আমাকে সুলতানা ম্যাম পাঠিয়েছেন এই ফাইলগুলো আপনাকে দিতে। ও আচ্ছা, ফাইলগুলো তোমার পিছনে বসে থাকা স্যারকে দাও। সহজ সরল ভাবেই পেছনে ফিরছিল মায়া। সাহস নিয়ে ফাইলগুলো এগিয়ে দিয়েছিল লোকটাকে, কিন্তু ইয়াং যুবকের অল্প পরিচিত মুখটা দেখে মুহূর্তেই ঠায় জায়গায় থ মেরে দাঁড়িয়ে পড়ল। শরীরের মধ্যে তৎক্ষণাৎই হাড় কাঁপানো বিদ্যুৎ বয়ে গেল এমনটা মনে হলো। সেই বিদ্যুতের তেজে তৎক্ষণাৎই মায়ের হাত দুটো কেঁপে উঠল তুমুল গতিতে। এই লোকটাকে মায়া কোথাও দেখেছে মনে হচ্ছে, কিন্তু কোথায় সে কি মায়ের পরিচিত কেউ? কই, মায়ার তো মনে পড়ছে না। মায়ার ধ্যান ধারণাতের মাঝেও লোকটা মায়ের থেকে কাগজগুলো নিজে হাতে তুলে নিল সহজভাবে। মায়া যে ওনার দিকে ড্যাপ করে তাকিয়ে আছে সেদিকে উনি এক পলক চোখ উঁচিয়ে তাকালো না পর্যন্ত। মায়ার সম্পূর্ণ অনাগ্রহ করে হালকা কপাল কুঁচকে কাগজগুলো একের পর এক চেক করে গম্ভীর গলায় বলল, কাগজের সমস্যা আছে, নেম প্লেটের জায়গায় গুলোতে ভুল, আব্বু নামের জায়গায় আমার নাম ব্যবহার করেছে, সেখানে ওগুলো সংশোধন করতে দ্রুত পাঠান। বাক্যগুলো শেষ করতেই হাত বাড়িয়ে কাগজগুলো পুনরায় মায়ের হাতে তুলে দিতে দিতে চোখ উঁচিয়ে তাকালো প্রিন্সিপাল স্যারের দিকে। তখনও লোকটা মায়াকে দেখলো না, হয়তো দেখার প্রয়োজন মনে করছে না তাই। কিন্তু মায়া হ্যাবলার মতো দাঁড়িয়েছিল লোকটার দিকে তাকিয়ে থেকে। আসলে মনে করার চেষ্টা করছিল এই লোকটাকে মায়া কোথায় দেখেছে এর আগে। তখনই প্রিন্সিপাল স্যার পুনরায় মায়াকে ডেকে ধ্যানচ্যুত করে বলল,
এই মেয়ে শোনো। অস্বস্তিতে ঘুরে তাকালো স্যারের দিকে। তিনি হয়তো বারবার এই মেয়ে বলে ডাকতে চাচ্ছে না ফাউন্ডেশন স্যারের সামনে, তাই সহজভাবেই মায়ার নাম জিজ্ঞেস করে বললেন, নাম কি তোমার? প্রচন্ড অস্বস্তিতে মিনমিন স্বরে বলল, রিক্তা। স্যার শুনতে না পেরে পুনরায় বললেন, কি নাম? হাঁসফাঁস করে বলল, জি স্যার, রিক্তা ইসলাম মায়া। আচ্ছা, শোনো মায়া, এই ফাইলসগুলো তোমার সুলতান ম্যামকে দিয়ে বলবে ভুলগুলো দ্রুত ঠিক করে পাঠাতে। এখানে পুনরায় যাও। মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে আর চোখে তাকালো পাশের লোকটার দিকে। তিনি তখনও মায়াকে দেখল না পর্যন্ত। লোকটার এই গম্ভীর অ্যাটিটিউডের অপমান বোধ করলো মুহূর্তেই। কেন বারবার হ্যাংলার মতো তাকাচ্ছিল লোকটার দিকে মায়া, তাও বুঝতে পারছিল না। শুধু লোকটাকে মায়ার অল্প পরিচিত মনে হচ্ছে, এর জন্যই বারবার তাকাতে হচ্ছে। আজব। মায়া, তোমার বাসা কোথায়? কথা শুনে তো মনে হচ্ছে না তুমি চট্টগ্রামের মেয়ে, অন্য জেলায় থাকো নাকি? গম্ভীর লোকটার থেকে দৃষ্টি সরিয়ে তাকালো বৃদ্ধা বয়স্ক লোকটার মুখের দিকে। কি অমায়িক আদৌলে হাসি মুখ ওনার। বয়স 80-র কাছাকাছি হলেও দেখতে বেশ ফিট অ্যান্ড ফাইন দেখা যাচ্ছে। টাকার গরম বলে কথা, তারা তো এমনই জোয়ান থাকবে, তাই না? তাছাড়া বড় লোকদের কি আর বয়স বাড়ে নাকি অহংকারের মতো? তবে এই বয়স্ক লোকটার মুখে আদলে আমার অহংকারের ভাবটা, মায়ার অহংকারী ভাবটা চোখে পড়ল না। সেটা হলো সচ্ছলতা আর শুদ্ধতার হাসি মুখ। সেই হাসিতে মায়াও অস্বস্তিতে হাঁসফাঁস করে মাথা কাত করে সম্মতি দিল। বুঝলো হ্যাঁ, মায়া অন্য ডিস্ট্রিক্টের মেয়ে। লোকটা ফের হাসলো, আগ্রহ নিয়ে বলল, কোন জেলায়? জি, ব্রাহ্মণবাড়িয়া। মায়ের কথা শুনে বেশ মজা পেল যেন বয়স্ক লোকটা। তিনি কৌতূহল করে সঙ্গে সঙ্গে মায়াকে বলল, বাহ, তুমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, দারুণ তো। তা মায়া, তুমি ঝগড়া টগড়া কেমন পারো? তোমার দক্ষতা কেমন মারামারি নিয়ে? ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে বলে কথা, তোমাকে অবশ্যই সব পারতে হবে, বুঝছো? এই যে তোমার পিছনে আমার নাতিকে দেখছো, ওর কিন্তু মারামারির মধ্যে বেশ পেটুক মানুষ, মুখ থেকে হাত চলে বেশি ওর। তুমি ওকে হারাতে পারলে বুঝবো না তুমি সত্যি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে। কি পারবে? লোকটার মজার কথায় প্রিন্সিপাল স্যার সহ সবাই হেসে উঠল। মায়া প্রচণ্ড অস্বস্তিতে হাঁসফাঁস করে মাথা নত মস্তিষ্কে আর চোখে ওনার নাতের দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল দুজনের। ঝেঁকে ধরা লজ্জা আর অস্বস্তিতে নিজেই নিয়ে কি করবে ভেবে না পেয়ে বোকার মতো মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে দিল, আর যার অর্থ মায়া পারবে হারাতে। সম্মতি দিতেই আরো লজ্জায় পড়ে গেল বৃদ্ধা লোকটির কথায়। সাবাস, এই না হলে ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে তুমি অবশ্যই। বৃদ্ধা লোকটাকে বলতে না দিয়ে গম্ভীর লোকটা তৎক্ষণাৎই মায়ের উদ্দেশ্যে বলল, আউট। চমকে তাকালো পেছনে। লোকটা যে মায়াকে উদ্দেশ্য করে কথা বললো সেটা বেশ বুঝতে পারলো, কিন্তু কেন? মায়া কি ইচ্ছা করে এখানে দাঁড়িয়ে আছে নাকি? ওনার দাদা জানতো মায়াকে দাঁড় করিয়ে রেখেছে, তাহলে মায়াকে লোকটা এত মানুষের সামনে অপমান করছে কেন? কি করেছে মায়া? রিড, বিহেভ ইয়োরসেলফ। এতক্ষণে বুঝলো লোকটার নাম রিত, আর বয়স্ক লোকটা ওনার দাদা যান। নাম জানে না, তবে বেশ শক্ত গলায় রিত নামক লোকটাকে শাসাতে চাইল, কিন্তু ততক্ষণে লজ্জার অপমান মায়ের চোখে জল চলে আসার উপক্রম হলো। রিত নামক লোকটা ওনার দাদা ভাইয়ের কথা আবার উপেক্ষা করে ফের আগের ন্যায় মায়াকে উদ্দেশ্য করে বলল, আই সে গেট আউট। আর দাঁড়ালো না। অপমানে বিনীতির সহিত ছলছল প্রিন্সিপাল স্যারকে বলে চলে আসতে চাইল মায়া। দরজা অবধি গিয়ে হঠাৎ কি মনে করে পেছন ফিরে আবারও তাকালো অল্প করে। সাথে সাথে চোখাচোখি হলো দুজনার। হৃদ তখনও মায়ের দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। হৃদের দৃষ্টিতে স্পষ্ট সন্দেহের ঘোর ছিল, কিন্তু কিসের এত সন্দেহ ছিল তা জানে না। তবে লোকটার অপমানে মায়ার বেশ গায়ে লেগে উঠল। ফাউন্ডেশন স্যার কক্ষ থেকে বের হয়েই মায়া হালকা ফুপিয়ে উঠল কান্নায়।
বেশ লজ্জা পেয়েছিল এতগুলো অপরিচিত মানুষের সামনে। মায়া সেদিন সেই লজ্জা ছুটে বেশ করে কাঁদতে ইচ্ছা করছিল মায়ার। তারপরও নিজেকে সংযম করে ম্যামকে কাগজপত্রগুলো দিয়ে চলে আসলো বোরকার মতো নিজের ব্যাগ আর ফোন না নিয়ে। অপমানের লজ্জাটা এত বেশি লাগছিল যে মনেই ছিল না মায়ার ব্যাগগুলো ম্যামের কাছে থেকে নিতে হবে।